বিশ্ব পরিস্থিতি, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি সবকিছু নিয়ে কথা বলতে চাই, জানতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই। দর্শক, সাথে আছে নবুয়ত রহমান। পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ১ বছর শেষ করলাম, আমরা এখন দ্বিতীয় ধাপে আছি, অর্থাৎ নির্বাচনের বছরে আছি। আগামী নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন আমরা করতে চাই। সে বিষয়টা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে তারা চিঠিও প্রদান করেছেন। দর্শক, আগামী নির্বাচন কেমন হবে এবং সুষ্ঠু নির্বাচন কতটুকু আমরা সহায়তা করতে পারব, সে বিষয়টা নিয়ে কথা বলতে চাই। অত্যন্ত চমৎকার দুজন লিডার আমাদের সাথে যুক্ত আছেন। প্রথমেই ডান দিকে আমি পরিচয় করিয়ে দিতে চাই, মোহাম্মদ আব্দুল কাদের, মুখপাত্র এবং প্রেসিডিয়াম মেম্বার, ভাসানী জনশক্তি পার্টি। এরপরে আমার বাম দিকে আছেন অ্যাডভোকেট রকনউদ্দিন মিয়া, সহকারী মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনাকেও স্বাগত। দর্শক, আমরা কথা বলতে চাই রাজনীতি নিয়ে এবং সামনে নির্বাচন নিয়ে। ৫ই আগস্টের পর একটি পট পরিবর্তন হয়েছে, বড় পট পরিবর্তন হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করেছে এবং মানুষের পাহাড় সমান একটি আকাঙ্ক্ষা ছিল যে বিচার, সংস্কার এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আসলে কতটুকু আমরা আশা করেছিলাম, প্রত্যাশা কতটুকু ছিল, পূরণ করতে পারছে বর্তমান সরকার কতটুকু? আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্লেষণ কেমন? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেল এসকে ধন্যবাদ। চ্যানেলের মাধ্যমে দেশ বিদেশের যারা দর্শক দেখছেন তাদের প্রত্যেকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন, আসলে ৫ আগস্ট এটা আমাদের জন্য একটা বিরাট একটা ইতিহাস হয়ে গেছে। আপনি জানেন যে দীর্ঘ লড়াই সংগ্রাম আমরা করেছি, একটা ফ্যাসিবাদী সরকারকে, একটা ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলুপ্তির জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। তারই ধারাবাহিকতায় ছাত্র এবং জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমরা বিতাড়িত করেছি। এবং যে দুর্নীতি ছিল, যেই অব্যবস্থাপনা ছিল, সমগ্র বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউশন যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, সেখান থেকে উত্তরণের জন্য আমরা একটা নতুন আশার সঞ্চার দেখতে পেয়েছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাবো যে অনেক ধূম্রজাল ছিল নির্বাচন নিয়ে, অনেক ধরনের অনেক আমাদের আসলে দ্বিধা বিভক্ত ছিল, কিন্তু সেই সব কিছু ওভারকাম করে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আসলে নির্বাচনটাই কিন্তু জনগণের আলটিমেট ইচ্ছার প্রতিফলন ঘটে। আপনি ধরেন, একটা দেশের সংসদ নাই, একটা দেশে 2014 সালে আনকন্টেস্টেড ইলেকশন হলো, একটা দেশে 2018 সালে রাতে ভোট হয়ে গেল, 2024 সালে আমি দামি নির্বাচন হলো। সো এর মাধ্যমে কি হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে। তো যখন কিনা একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তারপর জনগণের যে তার যে অভিপ্রায় যে তার নির্বাচিত প্রার্থী এবং নির্বাচিত সরকারকে সে দেখতে চায়, সেটির প্রতিফলন ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে হবে। আমি খুবই আশাবাদী এবং বাংলাদেশের জনগণ ধন্যবাদ জানাতে চায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে। তবে গত 1 বছরে দেশ যেভাবে চলেছে, আমরা আরেকটু বেটার আশা করেছিলাম, কারণ একজন নোবেল লরিয়েট, আমাদের সবার খুব সম্মানের ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আসলে খুব ভালোভাবে দেশ চালাবেন, এই আগ্রহটা কিন্তু, আকাঙ্ক্ষাটা কিন্তু মানুষের মধ্যে ছিল, প্রত্যাশা অনেক ছিল। যেভাবেই হোক আসলে প্রত্যাশাটা সেটা পূরণ হয়নি। বিশেষ করে একটা নতুন রাজনৈতিক দল এসছে, আপনি জানেন, তারা কিন্তু বলেছিল যে নতুন বন্দোবস্ত তারা করতে চায়, রাজনৈতিক বন্দোবস্ত। আমরা খুব আশা নিয়ে বসেছিলাম। আমি একজন তরুণ রাজনীতিবিদ, আমি চেয়েছিলাম যে হ্যাঁ, নিশ্চয়ই তারা একটা সুন্দর রাজনীতি আমাদেরকে উপহার দেবে। কিন্তু ভেরি আনফর্চুনেট, তারা যেভাবে করে রাষ্ট্রকে একটা সংঘাতের দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা বলবো না আমি, একটা চিন্তা ভাবনা তাদের কথার মধ্যে, বক্তব্যের মধ্যে চলে আসে। যদিও বা আমাদের সেনাবাহিনী প্রধান বলেছেন যে তারা এখনো ছোট, হয়তোবা তারা বড় হলে বুঝতে পারবে। আমিও আশা করি যে তারা হয়তো বড় হলে বুঝতে পারবে, যেহেতু তারা আসলে এখন ছোট। কিন্তু রাষ্ট্রের সবচেয়ে আবেগের জায়গা সেনাবাহিনীকে নিয়ে আপনি কথা বলতে পারেন না। রাষ্ট্রের সবচেয়ে আবেগের জায়গা, আপনি চিন্তা করেন যে সেনাবাহিনী প্রধান তিনি যদি সেই 5 আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার কথা শুনে তিনি যদি জনগণের বিরুদ্ধে চলে যেতেন, তাহলে কি আমরা পেতাম এই 5 আগস্ট? নিশ্চয়ই পেতাম না। সেখানে সবচাইতে বড় রোলটা প্লে করেছে কিন্তু আমাদের সেনাবাহিনী প্রধান। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই যে তার কারণে বাংলাদেশ গণতন্ত্রের যে স্বপ্ন, সেই স্বপ্নে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এনসিপি নেতৃবৃন্দের কাছ থেকে আরো বেশি ভালো কথাগুলো জানতে চাই, আমরা গঠনমূলক কথা শুনতে চেয়েছিলাম। আপনি গোপালগঞ্জে গেলেন, এপিসিতে করে চলে আসলেন, এই সেনাবাহিনী কিন্তু আপনাদেরকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসলো। আপনি দেখেন তারা যেখানে যাচ্ছে, যতগুলো প্রোগ্রাম করছে, সেই প্রোগ্রামে সরকারের খরচ কতটুকু।
এনসিপি যে নেতা উনি বলছিলেন যে সেনাবাহিনীর পেছনে আমাদের ট্যাক্সের টাকা যায়। আমি তাকে কোশ্চেন করতে চাই যে আপনারা যে ট্যাক্সের কথা বলছেন, গত 1 বছর আপনাদের পেছনে যে পরিমাণে নিরাপত্তা বাহিনী কাজ করেছে, সেই নিরাপত্তা বাহিনী যে ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা আপনাদের পেছনে খরচ হয়েছে, সেই জবাবদিহিটা তো আপনারা করছেন না জনগণের সামনে। কি কারণে? কেন? আমরাও তো রাজনীতি করি, আমরাও রাজনৈতিক দল আমাদের আছে, আমরা তো যেখানে যাচ্ছি সেখানে তো পুলিশি প্রোটেকশন পাচ্ছি না, সেনাবাহিনী প্রোটেকশন পাচ্ছি না, বা অন্য কোনো রাজনৈতিক অন্য কোনো ফোর্সের প্রোটেকশন পাচ্ছি না। আমরা কিন্তু দেশকে ভালোবেসে, জনগণকে ভালোবেসে জনগণের কাতারে চলে যাচ্ছি। নিশ্চয়ই কথা আরেকবার নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমরা একটু ফিরতে চাই ডক্টর উদ্দিন ভাই আপনার কাছে, যে সবগুলো দলের মধ্যে এখন একটু মত পার্থক্য তৈরি হয়েছে। কেউ কেউ সরকারের সুরে কথা বলছে, কেউ বিপক্ষে কথা বলছেন। এছাড়া যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আগে ঐক্য ছিল, সেই ঐক্যগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, এবং কিছু কিছু রাজনৈতিক দল বলছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দিব না। আপনার কাছে কি মনে হয়, বিশ্লেষণ কেমন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল এস এর সকল দর্শকদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি শুরু করতে চাচ্ছি। অত্যন্ত সুন্দর কোশ্চেন, এই সময় উপযোগী প্রশ্ন এটা। দেখেন, বিষয়টা যেটা হচ্ছে 5ই আগস্টের আগের প্রেক্ষাপট এবং 5ই আগস্টের পরের প্রেক্ষাপট। 5ই আগস্টের আগের যে প্রেক্ষাপট, ঐক্যবদ্ধ আন্দোলন, এটা স্বাভাবিক ঘটনা, এবং 5ই আগস্টের পরের যে প্রেক্ষাপট, সেটা এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মত পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। রাজনৈতিক দলগুলা যার যার চিন্তা থেকে, যার যার কর্মসূচি নিয়ে জনগণের সামনে আসবে। জনগণ হলো সকল সিদ্ধান্তের মালিক, সকল রাজনৈতিক ক্ষমতার উৎস সেখানে। এই জনগণকে যারা তাদের যে চিন্তা, তাদের যে চেতনা, তাদের যে কর্মসূচি, এটাকে দিয়ে যদি তারা কনভিন্স করতে পারে, অত্যন্ত ভালো বিষয়। তো এই যে কনফ্লিক্টটা রাজনৈতিক, এটা আমি কনফ্লিক্ট বলবো না, মত পার্থক্য বলবো, এবং এটাই তো গণতন্ত্রের বিউটি, এবং এটাই তো হওয়া উচিত। যদি সকল রাজনৈতিক দল একই চিন্তায় থাকে, একই কথা বলে, এটা গণতন্ত্র হলো না। এটাই গণতন্ত্রের বিউটি আমি মনে করি, গণতন্ত্রের সৌন্দর্য। এই পার্থক্য আছে বলেই তো আমরা জনগণ যারা আছি তাদের এত গুরুত্ব, এত বিষয়। এবং ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কেউ কেউ সরাসরি কথা বলছে নির্বাচন হতে দিব না, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এইটা আসলে কেউ কেউ যারা বলছেন তাদের বিষয়টা একটু অ্যাম্বিগুয়াস মনে হয়, কারণ বাস্তবতা ভিন্ন। আমি যদি রাজনীতি করি, রাজনীতি কার জন্য করব? মানুষের জন্য, এই দেশের জন্য, রাষ্ট্রের জন্য। মানুষের জন্য যদি আমি রাজনীতি করি, মানুষের ভাষা আমাকে বুঝতে হবে, মানুষের পালস আমাকে বুঝতে হবে। এদেশের মানুষ এখন মুখে আছে একটা ভোট দিবে বলে, সে কোন দল ক্ষমতায় আসলো সেটা বিষয় না। বিষয় এটা যে মানুষ মুখে আছে, আগামী দিনের নেতৃত্ব তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, এই জন্য অপেক্ষা করছে। মানে এটাকে যদি কেউ বাধাপ্রাপ্ত করতে চায়, বাধা দিতে চায়, সে সময়ের খলনায়ক হিসেবে পরিণত হবে বলে আমি মনে করি। আমি একটু আপনার কাছে ফিরতে যাই যে গণতান্ত্রিক পথকে ত্বরান্বিত করতে নির্বাচনের কোনো কিন্তু বিকল্প নেই। আগামী নির্বাচন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার কথাও কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু বলছেন। আপনাদের কাছে আসলে চাওয়া পাওয়াগুলো কি মনে হচ্ছে আপনার কাছে? না, আমি তো বিশ্বাস রাখতে চাই, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন তিনি উপহার দেবেন জাতিকে, এবং এখনো পর্যন্ত যা দেখছি আমরা, তাতে করে আমরা খুবই আশাবাদী যে অবশ্যই একটা সুষ্ঠু সুন্দর এবং পার্টিসিপেটরি ইলেকশন হবে, যেখানে কিনা মানুষ তার যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারের বাস্তবায়ন ঘটাবেন, অবশ্যই ঘটাবেন। আর নির্বাচন নিয়ে আসলে যে সন্দেহ অবিশ্বাস ছিল এখন আর নাই। যে যাই বলুক না কেন, এটা আসলে অনেকে ভিন্নভাবে আলোচনায় থাকার জন্য বলতে পারে, অথবা নেগোসিয়েশনের জায়গাটা ঠিক রাখার জন্য বলতে পারে। কারণ আমরা শুনি যে অনেক দল যারা কিনা এখন নির্বাচন প্রতিহত করার চেষ্টা করছে বা কথা বলছে, তারা আসলে ভিতরে ভিতরে হয়তো নেগোসিয়েশনের জায়গাটা ওপেন রাখতে চাচ্ছে আর কি। হ্যাঁ, তো নির্বাচন নিয়ে আসলে কোনো সন্দেহ অবিশ্বাস নেই। ফেব্রুয়ারিতে বাংলাদেশের জনগণ তার নির্বাচিত সরকার পাবে ইনশাল্লাহ, এবং সে নিয়ে আমরা আমাদের দলও কাজ করছি। আমি একটু যুক্ত করতে চাই, কিছু কিছু দল কিন্তু পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলছে। এতে আসলে বড় দলগুলো কি সুবিধা পাবে, ছোট দলগুলোর কি ধরনের ভূমিকা থাকবে বলে আপনার কাছে কি মনে হয়? এই পদ্ধতিটা আপনার কাছে কেমন মনে হয়? না, পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্য না, কারণ বাংলাদেশের বেশিরভাগ নাগরিকই আসলে অর্ধশিক্ষিত এবং অনেকেই অশিক্ষিত। সো সেক্ষেত্রে আপনি আসলে পিআর সিস্টেমটা পৃথিবীতে প্রায় 86টা বা 87 রাষ্ট্রে আছে। সেখানে যদি আপনি জনসংখ্যা দেখেন, তারা খুবই উচ্চশিক্ষিত এবং 10,000, 20,000, 50,000, 2 লাখ, 3 লাখ, 5 লাখ জনগণের দেশ। বাংলাদেশের মতো ওই 18 কোটি জনগণের দেশ কিন্তু ওইটা না।
বাংলাদেশের জনগণে আসলে ধরেন যেখানে কিনা ভোটারই নাই সেখানে ভোটটাই একটা আনুষ্ঠানিকতা, কিন্তু আমাদের দেশের চিত্র তো ভিন্ন। আমাদের দেশে 300টা আসন আছে, এই 300 আসনে 300টা প্রার্থী কন্টেস্ট করবে, প্রতিদ্বন্দ্বী থাকবে, সেখান থেকে নির্বাচিত হয়ে আসবে জনগণের ভোটের মাধ্যমে, এবং যে নির্বাচিত হবে তার কিন্তু একটা বড় জবাবদিহিতা আছে। কি জবাবদিহিতা? যেহেতু সে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, অর্থাৎ তার কনস্টিটিউয়েন্সিতে তাকে কাজ করতে হবে, তাকে জনগণের যত ধরনের আপনার অভিযোগ আছে, যতগুলো চাহিদা আছে সেগুলো তাকে মেটাতে হবে। সো এটাই তো হচ্ছে সৌন্দর্য। আমি ধরেন একজন পপুলার ভোটার, আমি যদি পপুলার প্রার্থী হই তাহলে আমি এলাকায় যাব, এলাকায় গিয়ে জনগণ কিভাবে করে আমাকে পরবর্তী ইলেকশনে ভোট দিবে সেজন্য 5 বছর আমাকে অনেক কাজ করতে হবে। কিন্তু পিআর সিস্টেমে যদি চলে যান, আপনি নির্বাচনে দাঁড়াবে হচ্ছে একজন, কিন্তু ভোটে নির্বাচিত হওয়ার পরে দেখা যাবে যে দল যদি চায় যে আপনাকে সে দিল না, দল হচ্ছে তার মতো করে ধরেন কেউ 10% ভোট পেল, তার মানে হচ্ছে 30টা আসন সে পেয়ে গেল। তাহলে 30টা আসন তো হচ্ছে দলের কাছে, কেন্দ্রের কাছে চলে গেল, কেন্দ্র তার মতো করে 30 জন প্রার্থী সে সংসদে পাঠালো। তাহলে এখানে তো আসলে জবাবদিহিতার একটা বড় সমস্যা আছে, বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায় যেখানে কিনা নেতারা আপনার টাকার কাছে বিক্রি হয়ে যায়। সেখানে আপনি পিআর সিস্টেম করে ওই 30টা আসনে পাঠিয়ে দিলেন টাকার মাধ্যমে, এটা তো আরো অগ্রহণযোগ্য হবে। আরেকবার আসবো নিশ্চয়ই। আপনার কাছে আমি জানতে চাই যে পিআর পদ্ধতি আপনার কাছে কি মনে হয়? আপনি নিজেও হচ্ছে আগামী নির্বাচনে অংশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন মাদারীপুর থেকে। আপনার কাছে কি মনে হয় এই পদ্ধতিটাকে আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে কিনা? এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমি একটু বাস্তব দু একটা বিষয় আপনাদের শেয়ার করি। আমি এমন একটা পরিবার থেকে এসেছি, আমার বাবা একজন জনপ্রতিনিধি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, ইউনিয়ন পরিষদের এবং বিএনপির আমার মৃত্যু পর্যন্ত সভাপতি ছিলেন অত্র এলাকার। একটা ছোট ঘটনা বলি আপনাকে। আমি আমার ওয়াইফ নিয়ে শুয়ে আছি ধরেন, তো আমার এলাকার এক ছেলে দৌড়ে, মানে খুব ফজরের নামাজ পরপর দেয়, দৌড়ে আসে, দাদা দাদা, আমাকে সবাই দাদা বলে, বাবার বড় ছেলে হিসাবে, এই দাদা দাদা ওঠেন ওঠেন। আমি কী হয়েছে, আমি বুঝতেছি তার ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমার ওয়াইফ তো বুঝতেছে না। কী হয়েছে কী হয়েছে? তা বলছে আমার মেয়ের বিয়ে, চলেন যেতে হবে। বুঝতেছেন তার মানে তার আবেগটা কোথায়? আমি আমার দাদার কাছে, অর্থাৎ আমার কাছে আসছে, তার বিশ্বাস ওই লেভেলে যে আমি আমার কাছে আসছে, সে তার আসার কথা বলছে এবং আমি এখনই হাঁটা ধরবো, বা তার যে এক্সপেকটেশন সেটাকে আমি পূরণ করবো। ক্লিয়ার? বাংলাদেশের মানুষ এতে অভ্যস্ত। তার নেতার কাছে যাবে, সে সমাধান যাই দেখ। এটা বাংলাদেশের রাজনৈতিক একটা কালচার। বাংলাদেশের রাজনীতিতে যে যেখানেই রাজনীতি করুক, সেটা দলমত নির্বিশেষে আমি বলবো, যে যেখানেই রাজনীতি করুক তার কর্মী বাহিনী আছে, তার কিছু লোকজন আছে, ওভারঅল প্রত্যেকটা মানুষের কাছে তাকে যেতে হয় যদি সে প্রতিনিধিত্ব করতে চায়। আর মানুষ যেমন তাকে চেনে, ওই নেতা বা প্রতিনিধি যিনি আছেন তিনিও কিন্তু মানুষকে চেনেন। তো এই যে কম্বিনেশন, এই যে আন্ডারস্ট্যান্ডিং, এটা কি পিআর পদ্ধতিতে থাকা সম্ভব? এই যে হৃদয়ের কথা, হ্যাঁ অ্যাকচুয়ালি তাই। এটা বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য। আমরা নিশ্চয় আরেকবার আসবো, যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের এই আয়োজনে যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আর পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আব্দুল কাদের ভাই, আপনার কাছে ফিরতে চাই যে বর্তমানে 56টি দল নিবন্ধিত দল রয়েছে জাতীয় নির্বাচন কমিশনে, আরও 22টি দলের প্রাথমিক নিবন্ধন দেওয়া হয়েছে। আপনার কাছে কি মনে হয় বর্তমানে এই প্রেক্ষাপটে এই নতুন দলের প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে? না, অবশ্যই আছে, কারণ আমরা তো আসলে গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি এবং আমাদের সংবিধানে কিন্তু উল্লেখ করা আছে যে গণতান্ত্রিক উপায়ে যে কেউ রাজনীতি করতে পারে। সেক্ষেত্রে আর 18 কোটি জনগণ, সেখানে ভোটার হচ্ছে আপনার 11 কোটি। তো যত বেশি দল আসবে, যারা কিনা জনসম্পৃক্ততা আছে, এরকম দল আসলে তো আমাদের দেশের জন্য ভালো, জবাবদিহিতার জন্য ভালো। যেমন ধরেন সারা পৃথিবী আমেরিকার যে সিস্টেম, অর্থাৎ 2 পার্টির সিস্টেম, এই 2 পার্টির সিস্টেমের মধ্যে গিয়েই কিন্তু দুর্নীতি একেবারে শিখরে চলে গেছে সারা পৃথিবীতে মোটামুটি। এখন বাংলাদেশে যদি ধরেন এমন একটা পদ্ধতি হয় যে বাংলাদেশে 70, 80, 90টা 100টা রাজনৈতিক দল আছে, সেক্ষেত্রে কি হবে, জবাবদিহিতার জায়গাটা কিন্তু বাড়বে। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দল যারা ক্ষমতায় গিয়ে আপনার দেখা যাবে তার ইচ্ছা মতো সব কিছু করতে পারবে না। এখানে আপনার ডেমোক্রেসি প্র্যাকটিসটা হবে। ধরেন আগামীর রাজনীতি কিন্তু এটা সবাই জানে যে আগামী রাজনীতি কিন্তু আসলে একক কোনো রাজনৈতিক দলের সেই ক্ষমতাটা থাকবে না। দেখা যাবে তাকে কম্বাইন্ডলি আসতে হবে, তাকে হয়তো বা আপনার অ্যালায়েন্স করে আসতে হবে, এবং নির্বাচনের ক্ষেত্রেও আপনার ক্ষমতার ভারসাম্যটা বজায় থাকবে।
তো সেক্ষেত্রে অবশ্যই আমি মনে করি যে আরও রাজনৈতিক দল আসা উচিত। তবে যে সিস্টেমটা অ্যাপ্লাই করেছে নির্বাচন কমিশন সেইখানে আমার ঘোর আপত্তি আছে। সেটি হচ্ছে ধরেন যেসব রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই তারা রেজিস্ট্রেশন পেয়েছেন তাদের সাংগঠনিক কর্মকাণ্ড কি আছে। যেমন আমরা ধরেন এই যে জুলাই সনদের যে সংসদ কমিশনের মিটিং প্রায় সবগুলো মিটিংয়েই হয়তো আমি উপস্থিত ছিলাম বা আমার দলের চেয়ারম্যান ছিল অথবা সেক্রেটারি ছিলেন। তো সেখানে আমরা দেখেছি যে অনেকগুলো রেজিস্টারেড রাজনৈতিক দল কিন্তু নাই। এখন আপনি যদি সেই রেজিস্টারেড দলগুলোকে না নেন তাহলে তাদেরকে কেন আনছেন না সেই জায়গাটাও কিন্তু আপনাকে পরিষ্কার করতে হবে। আমরা অনেক রাজনৈতিক দলকে চিনি যাদের কিনা কোনো রাজনৈতিক অ্যাক্টিভিটিস নাই, তাহলে তাকে কেন আপনি নিবন্ধন রেখেছেন? কারণ নির্বাচন কমিশনের তো এরকম একটা রুলস আছে যে প্রতি বছর বছর কিন্তু তাকে ডাটাটা দিতে হয়, অর্থাৎ আপনার কি কাজ করেছেন আপনি, আপনার সংগঠনটা আছে কিনা, প্রতিটা জেলায় আপনার কমিটি আছে কিনা, উপজেলায় কমিটি আছে কিনা, এই ধারাবাহিকতা রক্ষা করতে হয়। আমি শিওর যে এখন যদি নির্বাচন কমিশন এই কালচারটা অর্থাৎ এটা যদি তারা প্র্যাকটিসটা করে যে হ্যাঁ যারা কিনা নিবন্ধিত দল আছে তাদের অবস্থানটা কি দেখি, আমি মোটামুটি শিওর যে প্রায় অনেক রাজনৈতিক দলই এখন নিবন্ধন তাদের বাতিল হয়ে যাবে। নিবন্ধন রাখা উচিত, অনেক রাজনৈতিক দল আসা উচিত, তবে জনসম্পৃক্ততা যেন থাকে, এমন রাজনৈতিক দলগুলো যেন নিবন্ধিত হয়। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু ফিরতে চাই। 54 বছরে বাংলাদেশে 12টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, পেশি শক্তির একটা কিন্তু আমরা ব্যবহার দেখেছি। নতুন প্রজন্ম কিন্তু অনেক সচেতন। আপনি আগামী প্রজন্মকে রিপ্রেজেন্ট করছেন, আপনি নিজে আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আপনার কাছে কি মনে হয় যে আগামী নির্বাচন কিভাবে মানে জনগণ দেখছে? আগামী নির্বাচনের প্রত্যাশা অনেক বড়। কারণ হচ্ছে এবারে যে নির্বাচনটা, সে নির্বাচনের প্রেক্ষাপটও ভিন্ন। একটা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে একটি অত্যন্ত শক্তিশালী ফ্যাসিস্ট সরকারকে সরানো হয়েছে একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে। সেখানে দলগুলোর, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির যে ভূমিকা ছিল, আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যে নেতৃত্ব সেখান থেকে দিয়েছেন, আমরা নিজেরা পার্টিসিপেট করেছি, আমরা অনেক ঘটনার শিকার হয়েছি, আমি নিজে মাইর খেয়েছি, হসপিটালে গিয়েছি, অনেক জেল জুলুমের শিকার হয়েছে আমাদের নেতাকর্মীরা। শুধু আমরা না, সমস্ত দলগুলোরই নেতাকর্মীরাই তাই। শুধু দলের নেতাকর্মী না, সাধারণ মানুষও। শুধু এর মধ্যেই সীমাবদ্ধ না, দেশের যে মেইন অর্গানগুলো আছে, প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এক ব্যক্তির ইচ্ছার উপরে, ইচ্ছা অনিচ্ছার উপরে সব কিছু নির্ভর করত। আমি যেখানে কাজ করি, পবিত্র আইন অঙ্গন, নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত, সেখানে সেই আইন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। ইভেন একজন বিচারপতি তিনি বলতেছেন আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, এমন অবস্থার মধ্যে দেশ চলে গিয়েছিল। সেই অবস্থা থেকে বেরিয়ে এসে আজকে আগামী দিনে যে ত্রয়োদশ নির্বাচন হতে যাচ্ছে, সেখানে প্রত্যাশা অনেক বেশি, অনেক বড়। সবচেয়ে বড় বিষয় যেটা, যে বর্তমান নতুন প্রজন্ম যারা প্রায় অনেক বছর ভোট দেননি এবং অনেকেই এবার নতুন করে ভোট দেবেন, তাদের প্রত্যাশা অনেক বেশি। শুধু প্রত্যাশা না, আমরাও একসময় ভোট দিয়েছি, প্রথম ভোট দিয়েছি। আমরা যখন ভোট দিয়েছি এবং এইবারে যারা ভোট দিচ্ছে, নতুন যারা ভোট দেয়নি, আপনি যেটা বলছেন 17 বছর বা 18 বছর মানুষ ভোট দেয়নি, তাদের প্রত্যাশা আসলে আপনারা কতটুকু পূরণ করতে পারবেন? তারা তো এখন অনেক সচেতন। ভেরি গুড। এই প্রত্যাশা পূরণের জন্য একটা অত্যন্ত নির্ভরযোগ্য নেতৃত্বের প্রয়োজন। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে অত্যন্ত ভাগ্যবান, আমিও ভাগ্যবান এই দৃষ্টিকোণ থেকে বলবো। কারণ হলো, আগামী দিনে যদি নির্বাচন হয়, বাংলাদেশের মানুষ মুখে আছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য। যে দলটি ক্ষমতায় আসবেন মানুষ মনে করছেন, এবং সেই দলের নেতৃত্বে যিনি আছেন জনাব তারেক রহমান, তিনি তার জীবন ব্যবস্থাটা যদি দেখেন, লাইফস্টাইলটা যদি দেখেন, এখন বর্তমানে তিনি যে ঘটনার মধ্য দিয়ে, ঘটনার প্রবাহের মধ্য দিয়ে আসছেন, এবং যেখানে এমন একটি দেশে তিনি থাকতে বাধ্য হচ্ছেন প্রায় 1.5 যুগ, এবং এই 1.5 যুগ তার যে জীবন ব্যবস্থা, তার মধ্য দিয়ে যে গেছেন তিনি, সেই দৈনন্দিন যে জীবন ব্যবস্থার মধ্য দিয়ে গেছেন, যে নিজে ড্রাইভ করে যাওয়া বা নিজে বাসে চড়া, বাস থেকে নামা, লাইনে বাসে ওঠা, মায়ের জন্য খাবার হাতে করে নিয়ে যাওয়া, এই যে মানুষ সাধারণ মানুষের মতো চলাফেরা করা, সাধারণ মানুষের মতো জীবন যাপন করা, এটা কিন্তু একটা মেসেজ। প্রথমত মেসেজ হলো বিএনপির নেতৃবৃন্দের জন্য, যে আমার দলের নেতা
তিনি তার জীবন ব্যবস্থা এরকম, তিনি এটা করছেন, তা আমি কে? আই এম নোবডি। পরবর্তী মেসেজ সাধারণ মানুষের জন্য ক্লিয়ার। সো এই নেতৃত্ব তিনি যদি আসেন, আজকে গতকালকে তার বক্তব্যটা যদি শোনেন, তিনি কিন্তু কি বক্তব্যটা যেটা দিয়েছেন যে আজকে কোনো যে আমাদের বিগত দিনে যে নেতৃত্ব রাজনীতি সেটাকে সমস্ত চেঞ্জ করতে হবে, ওই রাজনীতিতে থাকলে হবে না। কি করতে হবে তাহলে? বাংলাদেশের মানুষকে বিশ্ব যে নাগরিকত্ব, সেই বিশ্ব নাগরিকত্বের দিকে নিয়ে যেতে হবে। নেতৃত্বকে ওই জায়গায় নিয়ে যেতে হবে তারা যেন এই বিশ্ব নাগরিক হিসাবে জীবনযাপন করতে পারে। কারণ কোনো গ্লোবালাইজেশনের যুগে এখন এককভাবে জীবনযাপন করার কোনো সুযোগ নেই। তো সেই নেতৃত্ব নিয়ে তিনি অপেক্ষা করছেন। বাংলাদেশের মানুষ অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছে, তাদের ভোট প্রয়োগ করবেন এবং আগামী দিনে সরকার গঠিত হবে এবং তিনি আসবেন, নেতৃত্ব গ্রহণ করবেন আশা করি। আমরা নিশ্চয়ই আপনার কাছে আরেকবার আসবো। আপনার কাছে একটু যেতে চাই যে এখন তো জোটবদ্ধ হয়ে নির্বাচনের জন্য একটা পরিকল্পনা করা হয়েছে, ইসলামিক দলগুলো একটি পরিকল্পনা সাজাচ্ছে, আপনারাও নিশ্চয়ই আপনাদের দলের পক্ষ থেকে একটি জোটে আবদ্ধ হবেন। জোটের নির্বাচনটা আসলে কেমন হবে, আপনার বিশ্লেষণ কেমন? তা আমরা তো ইতিমধ্যে একটা জোটে আছি, যেহেতু গণতন্ত্র মঞ্চ সবাই জানে, গণতন্ত্র মঞ্চের একটা পার্ট হচ্ছে ভাসানী জনশক্তি পার্টি, এবং গণতন্ত্র মঞ্চ কিন্তু প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, হয়তো আপনারা দেখেছেন, যে আমরা আগামী নির্বাচনে 300 আসনের প্রার্থী দিব, এবং গণতন্ত্র মঞ্চ হয়ে অর্থাৎ 6 দল মিলেই আমরা 300 আসনের প্রার্থী ঘোষণা করবো ইনশাল্লাহ। তো জোটের রাজনীতি থাকবেই, কারণ হচ্ছে ধরেন জনসম্পৃক্ততা যাদের আছে তারা আসলে যত বেশি ভোট কালেক্ট করতে পারবে সে হচ্ছে ক্ষমতায় যাবে। সো সেদিক থেকে বা যার যার মতো করে তার চিন্তা আছে, ইসলামিক দলগুলোর একটা চিন্তা আছে, তারা মনে করছে যে বাংলাদেশের জনগণ যেহেতু একটা মুসলিম প্রধান দেশ, তাদের ইসলামিক সেন্স আছে, সো তারা হয়তো তাদেরকে ভোট দেবে। তবে এখানে অনেক হিসাব নিকাশ আছে। আসলে সবার আগে মানুষ কিন্তু দেখে হচ্ছে আমার এলাকার প্রার্থীটাকে, দল নেরও আগে আমি মনে করি যে সে দেখে হচ্ছে তার এলাকার প্রার্থীটা কেমন, সে কি শিক্ষিত, সে কি মার্জিত, সে কি একজন সৎ মানুষ, তাকে ভোট দিয়ে কি আমরা ঠকবো কি ঠকবো না। আগের দিন কিন্তু এখন নাই, এখন কিন্তু পিপল আর ভেরি স্মার্ট, তারা কিন্তু অনেক চিন্তা করতে পারে, অনেক সুন্দরভাবে চিন্তা করতে পারে। আপনি 2000 টাকা দিলেন, ভোট বিক্রি হয়ে গেল। আমি বিশ্বাস করি আগামী দিনে যে নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেখানে টাকার কোনো কাজ হবে না, সেখানে টাকা দিয়ে কেউ ভোট বিক্রি করবে না, কারণ তাদের বিটার এক্সপিরিয়েন্স আছে যে আমি আসলে ভোট বিক্রি করে আমার সমাজ, আমার এলাকা, আমার এই আসনের জনগণের জন্য এই লোক কিছুই করবে না, তাকে এই এলাকায় পাওয়া যাবে না, তাকে ঢাকা থেকে খুঁজতে হবে আমাদেরকে। তো সেক্ষেত্রে আগামী নির্বাচনটা খুব ইন্টারেস্টিং হবে এবং খুবই সুন্দর একটা ইলেকশন হবে। তার সাথে আমি একটু যোগ করতে চাই, ধরেন আগামী দিনের নির্বাচনটা হবে হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের শক্তি, অর্থাৎ এর আগে যারা ছিলেন তারা কিন্তু নিজেদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করতেন, কিন্তু তারা কিন্তু এখন আর নাই। এখন বাংলাদেশের জনগণের যে সফট কর্নারটা আছে, অর্থাৎ সফট কর্নার না, ধরেন আপনার সৃষ্টি তো হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, যেখানে 30 লাখ শহীদ আত্মহত্যা দিয়েছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এক্স্যাক্টলি, কিন্তু সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, সেটা নিয়ে কিন্তু বিতর্ক হচ্ছে। এটাই আমাদের দুঃখের জায়গা। কোনো একজন ব্যক্তি বিশেষজ্ঞ তিনি বলছেন যে 2000 লোক হত্যা হয়েছেন। আমি তাকে প্রতিবাদ জানাতে চাই, তীব্রভাবে প্রতিবাদ জানাতে চাই। বিদেশে বসে এই ধরনের জঘন্য কথাবার্তা আপনি বলবেন না, আপনি মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষ এগুলো পছন্দ করে না। যাদেরকে আপনি সুবিধা দিতে চাচ্ছেন, দেখা যাবে ভোটের মাঠে তারা এমন মার খাচ্ছে, অর্থাৎ ভোটের মাধ্যমে জনগণ বিরক্ত হয়ে দেখা যাবে যে তাদের যদি 10% ভোট থাকতো, আগামীতে হয়তো ভোটের মাঠে তারা 5% ভোটও পাবে না। অর্থাৎ মুক্তিযুদ্ধকে নিয়ে গেম খেলবেন না। মুক্তিযুদ্ধ হচ্ছে মানুষের সৃষ্টি, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা। অর্থাৎ মুক্তিযুদ্ধকে সামনে রেখে আপনাকে অবশ্যই আগামী নির্বাচন আপনি দেখবেন মুক্তিযুদ্ধের সপক্ষের ব্যক্তিরাই, মুক্তিযুদ্ধকে যারা ভালোবাসে তারাই নির্বাচিত হবে। একটু আসতে চাই আপনার কাছে যে কাদের ভাই যেটা বলেন মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ যে বিতর্ক চলছে, আপনার কাছে কি মনে হয়? এখানে আসলে বিতর্কের কোনো জায়গা নেই। যে আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন আমি কে। মুক্তিযুদ্ধের মধ্যে দিয়েই তো আমার পরিচয়, বাংলাদেশের জন্ম। বাংলাদেশ হয়েছে বলেই তো আমার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমার দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। আমার বাবা মুক্তিযোদ্ধা। তো এটাকে নিয়ে আমি তো এই পরিবারেরই একজন। আমার দল বলেন, আমার পরিবার বলেন, জাতীয়ভাবে যদি আসি, যদি মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে তো আমার নিজেকে অস্বীকার করা হবে। এখন নতুন প্রজন্মকে মিসলিড করার কোনো সুযোগ নেই। তারাও ভেরি স্মার্ট, তারা জানে বুঝে কে কি বলল,
আমার মনে হয় না তারা এই কথায় মুক্তিযুদ্ধকে অস্বীকার করার সুযোগ নেই। একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আপনি যদি 1 মিনিটের কথা কিছু বলেন। হ্যাঁ, আমি বলতে চাই যে বাংলাদেশের জনগণ আসলে তারা অনেক স্মার্ট, যেটা ভাই বললেন, আমিও বলেছি, এবং জনগণ আসলে মুখী আছে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য, এবং আগামী দিনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ পরিবর্তনে বাংলাদেশ হবে, সেখানে দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজ থাকবে না, একটা রাজনৈতিক দল এককভাবে ক্ষমতা আসবে না, যেটা আমাদের তারেক রহমান তিনি বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দীর্ঘদিন যাবৎ তাদের সাথে একসাথে আমরা কাজ করছি, তিনি কিন্তু বলেছেন যে সবাইকে মিলে মিশে নিয়ে আমরা কিন্তু একটা সরকার গঠন করব। সেখানে যদি বিরোধী দল থাকে, সেই বিরোধী দলেরও তাদের যে কনসেপ্ট, তাদের যে আইডিয়া, সেটাকেও নিয়ে কাজ করতে হবে। সো ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ একটা পরিবর্তনের বাংলাদেশ হতে যাচ্ছে। জনগণকে আমি বলবো আপনারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, ভোট দেবেন, এবং অবশ্যই একজন সৎ, বিচক্ষণ এবং ভালো ব্যক্তিকে নির্বাচিত করবেন, যে কিনা শুধু মুখে না, কাজে আপনার জন্য কাজ করবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই আয়োজনে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আগামী নির্বাচন আমরা চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক, সেটি আমাদের সরকার প্রধানের কাছে চাওয়া এবং জাতীয় নির্বাচন কমিশনের কাছে চাওয়া। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকে আয়োজন শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।